জামাল উদ্দিন জুয়েল, ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত একজন আইনজীবী হিসেবে আমি 2016 সাল হইতে অদ্যদিন পর্যন্ত আমি দেশের বিভিন্ন পেশার মানুষদেরকে আমি আইনি সেবা প্রদান করে আসতেছি এবং বিভিন্ন অভিযুক্ত ব্যক্তিদেরকে এবং দেশের বিভিন্ন সমস্যা সমাধান প্রকল্পে দেশের প্রচলিত আইন অনুযায়ী মানুষদেরকে আমরা আইনি সেবা প্রদান করে থাকি। তারই ধারাবাহিকতায় আমি একজন আইনজীবী হিসাবে আমার কাছে একজন অভিযোগকারিনী এসেছিলেন। তিনি আসার পরে আমার চেম্বারে আসলেন, এসে বললেন যে আমার স্বামী সৌরভ হোসেন সে আমাকে যৌতুকের জন্য নির্যাতন করে, মারধর করে, টাকা না দিলে আমার সাথে সংসার হবে না। তো সেই ক্ষেত্রে আমি দেশের প্রচলিত আইন যৌতুক আইনের 3 ধারায় তার বিরুদ্ধে 308/2024 মামলা নাম্বার একটি দায়ের করি বিজ্ঞ সিএমএম আদালতে মামলা দায়ের করার পরে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নেন। আমলে নেওয়ার পরে তার প্রতি সমন ইস্যু করেন। সমন ইস্যু করার পরে এই সৌরভ হোসেন, যিনি এই যৌতুক মামলার আসামি, সে বিজ্ঞ আদালতে হাজির হয়ে তিনি আপোষের শর্তে জামিন নিয়েছিলেন। আপোষের শর্তে জামিন নেওয়ার পরে সে অদ্যদিন পর্যন্ত তার সাথে আপোষ না হয়ে এই সুযোগটাকে সে ব্যবহার করে তার বিরুদ্ধে এই আমার যে বাদিনী ছিলেন অর্থাৎ লিজা আক্তার পিয়ার বিরুদ্ধে সে আরো 2টা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছিলেন। অতি পরিতাপের বিষয় হলো আজকে দেশে প্রচলিত আইন অনুযায়ী নারীরা যে কোনো পুরুষের বিরুদ্ধে মামলা করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে এই লিজা আক্তার পিয়া তিনি তার স্বামীর বিরুদ্ধে 2টি মামলা করেছেন। একটি হলো যৌতুক আইনের 3 ধারা, আর একটি হলো পারিবারিক কোর্টে মামলা করেছে। কিন্তু এই সৌরভ তার স্ত্রীর বিরুদ্ধে অর্থাৎ লিজা আক্তার পিয়ার বিরুদ্ধে সে আরো 2টি মামলা করেছে। একটি মামলা লিজা আক্তার পিয়া ইতিমধ্যে সে ওই মামলা থেকে খালাস পেয়েছে, আরেকটি মামলা বিচারাধীন রয়েছেন। আমি বিচারাধীন মামলার বিষয়ে আমি আপনাদের কাছে কোনো বক্তব্য প্রদান করতে পারবো না, কারণ এগুলো আদালতের ইখতিয়ার। আদালত কাকে দোষী সাব্যস্ত করবে না কাউকে সাজা দিবে সেটা একমাত্র আদালতের ইখতিয়ার। এখানে আমার কোনো বক্তব্য এখানে গম্য হবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আমি একজন আইনজীবী, শুধু আইনজীবী না, আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি বিগত 2018 সালে বগুড়া 2 আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকার প্রতীক নিয়ে আমি নির্বাচন করেছিলাম। ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা জানেন যে দিনের ভোট রাতে তারা করেছিল, এবং তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন আমি রাজনৈতিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত থেকে আমি আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয়ভাবে আমি আমার জীবনকে আমি অতিবাহিত করে যাচ্ছি। সেই সুবাদে আগামী নির্বাচন 2026-এর নির্বাচনে আমি বগুড়া 2 আসনের সম্ভাব্য প্রার্থী হয়েছি এবং দল আমাকে মনোনয়ন দিয়েছে এবং আগামীতে আমি ইলেকশন করব ইনশাআল্লাহ। কিন্তু অতি পরিতাপের বিষয় হলো যে একটি কুচক্র সাংবাদিকতার পোশাক পরে তারা অপসাংবাদিকতার কাজে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় আমি বলতে চাই, সময় টেলিভিশনের সাংবাদিক এম.এ. আজিম সাহেব তিনি একটি বিগত 5/11/2024 তারিখে আমার বিরুদ্ধে সময় টেলিভিশনে একটি আমি আমার কাছে করি না, এই মামলা আমার কাছেও নেই। হ্যাঁ, লিজা আক্তার পিয়া আমার নিকটে আমার মাধ্যমে এই সৌরভ হোসেনের নামে যৌতুক আইনের 3 ধারা একটি মামলা করেছে এবং পারিবারিক কোর্টে একটি মামলা করেছে। এবং এই মামলা আমি যখন পরিচালনা করতেছিলাম, আমাকে যখন বিবাদী পক্ষ থেকে যখন হুমকি ধামকি দেওয়া হচ্ছিল, তখন আমি এই মামলাটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার জন্য করতেছিলাম আমি প্রশ্নের অ্যান্সারগুলো আপনাকে প্রদান করতেছি, কিন্তু অ্যান্সারের উত্তরটা যদি আপনারা পূর্ণাঙ্গভাবে প্রকাশ না করে আমাকে যদি কাটছাট করে প্রকাশ করে বলেন যে উনি তো এটা স্বীকার করেছেন, তাহলে এটা
সাংবাদিকতার পোশাক ধারণ করে অপসাংবাদিকতার আপনারা কাজে লিপ্ত রয়েছে। উনি সেই কাজটি করেছে। উনি কোনো ফুটেজে প্রমাণ করতে পারবে না যে আমি কোনো অপরাধ করেছি এবং সেটা আমি স্বীকৃতি দিয়েছি তাকে। এটা কোথাও সে প্রমাণ করতে পারবে না। এবং আমি কোথাও এই যে চক্রর নামে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে, যে কোথাও আমি কোনো মেয়ের সাথে দেখা করেছি, না কোথাও লিজা আক্তার পিয়ার সাথে দেখা করেছি, না কোথাও অন্য মেয়ের সাথে আমি মনে করি আমি ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে সময় টেলিভিশন আপনারা সময় টেলিভিশন নিউজ বিগত ফেসিস্ট সরকার আমলে আপনারা দেখেছেন, ওনারা ইসলামের বিপক্ষে সবসময় অবস্থান নিয়েছেন। ওনারা এই যে আমাদের জুলাই যোদ্ধাদের বিপক্ষেও কিন্তু ওনাদের অবস্থান ছিল। এবং ওনারা এই দেশে ভারতের অধিবস্ত বিস্তারের জন্য যা যা করা লাগে সময় টেলিভিশন সেগুলো প্রচার করেছে। যখন দেখলেন 5ই আগস্ট 2024 এই দেশ থেকে হাসিনা ফেসিস্ট সরকার যখন পালায় গেলেন, তখন তারা আবার নতুন রূপে আগে দিতেন হুজুরদেরকে বিভিন্ন জঙ্গি মামলার মধ্যে ফাঁসায় তারা রিপোর্ট প্রকাশ করতেন। এখন আমাদের পিছনে লেগে বিভিন্ন আমাদেরকে চক্র বানায় তারা বিভিন্ন মামলার চক্র বানায়, বিভিন্ন হানি ট্র্যাপ চক্র বানায় এখন আমাদের পিছনে তারা জাতির সামনে আমাদেরকে তারা লজ্জিত করতেছে, সম্মান হানি করতেছেন। তবে আমি এতটুকু বলতে পারি, উনি যে রিপোর্ট করেছে এই রিপোর্টে আমার সম্মান হানি হয়েছে। আমি একজন সম্মানিত ব্যক্তি, আইনজীবী হিসাবে আইন পেশায় নিয়োজিত রয়েছি। আমি যদি এটার কোনো সুষ্ঠু সমাধান উনি যদি ব্যক্তিগতভাবে না করে, তাহলে অবশ্যই আমি আমার পক্ষ থেকে মানহানির মামলা বিজ্ঞ আদালতে আমি দাখিল করতে বাধ্য হব। আরেকটি ফুটেজে উঠে আসছে যেটাতে আপনি গোপনে গিয়ে তার সাথে বিষয়গুলো নাকি শেয়ার করেছেন, আপনি স্বীকারোক্তি দিয়েছেন। এই বিষয়টা নিয়ে বড় দুঃখের বিষয়। আজকে করতেছেন, আমি প্রশ্নের অ্যান্সার গুলো আপনাকে প্রদান করতেছি, কিন্তু অ্যান্সারের উত্তরটা যদি আপনারা পূর্ণাঙ্গভাবে প্রকাশ না করে আমাকে যদি কাটছাট করে প্রকাশ করে বলেন যে উনি তো এটা স্বীকার করেছেন, তাহলে এটা সাংবাদিকতার পোশাক ধারণ করে অপসাংবাদিকতার আপনারা কাজে লিপ্ত রয়েছে। উনি সেই কাজটি করেছে। উনি কোনো ফুটেজে প্রমাণ করতে পারবে না যে আমি কোনো অপরাধ করেছি এবং সেটা আমি স্বীকৃতি দিয়েছি তাকে। এটা কোথাও সে প্রমাণ করতে পারবে না। এবং আমি কোথাও এই যে চক্রর নামে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে, যে কোথাও আমি কোনো মেয়ের সাথে দেখা করেছি, না কোথাও লিজা আক্তার পিয়ার সাথে দেখা করেছি, না কোথাও অন্য মেয়ের সাথে আমার সাথে মামলার করার পর থেকে তার সাথে আমার সম্পর্ক। সে আমার একজন ক্লায়েন্ট। এটা সম্ভবত 2 থেকে 3 বছর হবে, এটা 3 বছরের মতো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনি। লিজা আক্তার পিয়া এর পূর্বে তার আরেকটা বিবাহ হয়েছিল, ওই স্বামীর বিরুদ্ধে সেখানে 1 লক্ষ টাকা মহারণা ছিল এবং ওই স্বামী বিরুদ্ধে সে যৌতুক আইনের আরেকটি মামলা করেছিল। সেই মামলাটা বিজ্ঞ আদালতে আমি নিজে দায়ের করেছিলাম। দায়ের করার পরে এই মামলাতে দীর্ঘদিন যখন আসামি আসতেছিল না, তখন ওই মামলাটাকে বাদীনি আর কোর্টে আসতেছিল না। 2 জন কোর্টে না আসার কারণে এই মামলাটা ডিসমিস হয়ে গেছে। কার সাথে গেল, কোথায় গেল, এগুলো তো আইনজীবীর প্রয়োজন নাই। আমরা কোর্ট অঙ্গনে থাকি, আইন পেশায় আছি। আমাদের কাছে কোনো ভুক্তভোগী আসলে তার পক্ষে আমরা মামলা কোর্টে বিজ্ঞ আদালতে দাখিল করি, এই কাজই আমরা করি। এখন উনি কয়টা বিয়ে করলেন এবং কার বিরুদ্ধে উনি কয়টা মামলা করেছেন, এগুলো আসলে আমার কোনো জানারও বিষয় না। যেটা যারা প্রকাশ করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার এবং তাদেরই একটি সাজানো চক্রান্ত। আমি মনে করি এই সাংবাদিক M.A. আজিম তিনি একটি চক্র লালন পালন করে মানুষের থেকে এইভাবে সে টাকা হাতায় নিচ্ছে। তার সঙ্গে কি আপনার কোনো পারিবারিক বা সে আপনার পার্শ্ববর্তী এরকম কোনো পারিবারিক কোনো দ্বন্দ্ব আছে সাংবাদিক আজিমের সঙ্গে আপনার? আমি সাংবাদিক আজিমের সঙ্গে একদিন মোবাইলে কথা হয়েছে আর 2 দিন সশরীরে আমার সাথে দেখা করেছে এবং তারপরে থেকে এবং আগে এবং পরে তার সঙ্গে আমার কোনো এইভাবে কোনো বিরোধ বা তাকে আমি কোনো জায়গায় দেখা এবং তার সাথে এমনি পূর্বে থেকে হয়তো বা সে আমাকে চেনে, এই এতটুকুই রয়েছে, কিন্তু আমি তার সঙ্গে কোনো বিরোধে যাই নাই। উনি আমার নিকটে যে 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছে, উনি একদিন আমাকে ফোন করেছিল, আমার নাম্বারে ফোন করে আমাকে বলেছেন যে আপনার বিরুদ্ধে আমি একটা রিপোর্ট করব এবং সেই ক্ষেত্রে আমার সাথে দেখা করেন। আমি দেখা করলাম, দেখা করার পরে বলছে আপনি যদি 2 লক্ষ টাকা দেন তাহলে আপনার বিরুদ্ধে রিপোর্টটা যাবে না।
এটা এমনি কোনো এটা বলছে? হ্যাঁ বলছে। আপনি কোনো এভিডেন্স না, আমি কোনো এভিডেন্স রাখি না। গুরুত্ব দিয়ে স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন। সেই দুইটা হলো, এক নম্বর অ্যাডভোকেট জামাল উদ্দিন জুয়েল সাহেব, তিনি ধর্ষণ মামলার ভয় দেখে তিনি মানুষের থেকে টাকা আদায় করেন। অতি লজ্জার বিষয় হলো, অতি লজ্জার বিষয়, আমি আইনজীবী হিসেবে আমার কাছে নিজেকে অপমান অপদস্থ মনে হয়। এই আইন সমাজকে ধ্বংস করার জন্য তিনি একটা মিথ্যা দুইটা অপবাদ আমার বিরুদ্ধে দিয়েছেন। শুধু আমি আইনজীবীর উপরে কলঙ্ক আসে নাই, আইনজীবী সমস্ত সমাজের উপরে কলঙ্কিত করেছেন। সে কিভাবে কলঙ্ক করলেন? যে আমি অদ্যদিন পর্যন্ত সৌরভের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়ে তার কাছ থেকে একটি টাকাও আমি কোনো সময় চাই নাই, এবং আমি কোনো সময় বলিও নাই আমার বাদিনীকে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হোক। এবং তিনি বলেছেন যে নারী নির্যাতনের মামলা দিয়ে আমি নাকি তার নিকট থেকে টাকা আদায়ের চেষ্টা করেছি। আমি বলতে চাই, উনি তো আসলে আইনজীবী না, উনি যেভাবে কথা বলেন মনে হয় উনি সব বিচারপতি হিসেবে ফয়সালা দিয়ে যাচ্ছেন। আমি এই লিজা আক্তার পিয়ারে দিয়ে কারো বিরুদ্ধে একটি নারী নির্যাতনের মামলা আজ পর্যন্ত কোর্টে দাখিল করি নাই। নারী নির্যাতনের মামলাও কারো বিরুদ্ধে আজ পর্যন্ত, এবং ধর্ষণ মামলা এবং অন্য কোনো মামলা অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি আজ পর্যন্ত বিজ্ঞ আদালতে দাখিল করি নাই। অতএব বোঝা যাচ্ছে যে তিনি আমাকে হেয়প্রতিপূর্ণ করার জন্য এই রিপোর্টটা তিনি করেছেন। আমাকে সে সম্পূর্ণভাবে আমার আইন সেবায় যে সুনাম রয়েছে এবং আমার রাজনৈতিক যে ক্যারিয়ার রয়েছে এবং আমার জনগণকে যে আমরা সাথে সম্পর্ক রেখে জনগণের সেবায় যে নিয়োজিত রয়েছি, এই সেবার থেকে আমাকে বঞ্চিত করা এবং আমাকে সেখান থেকে মানুষের কাতার থেকে বঞ্চিত করা এবং এবং তাকে 2 লক্ষ টাকা চাঁদা না দেওয়ার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা রিপোর্টটা করা হয়েছে। থেকে অদ্য পর্যন্ত একটি কোনো হানি ট্যাপ চক্করের মামলায় আমি করেছি কিনা, এবং আমি যদি হানি ট্যাপ চক্করের মামলা করে থাকি তাহলে কোথায় কার বিরুদ্ধে মামলা করেছি, কোথায় আমাকে সে কত টাকা কে কার মাধ্যমে আমাকে দিয়েছে, কোন নারীর মাধ্যমে দিয়েছে এবং কোথায় বসে দিয়েছে এবং কার মাধ্যমে দিয়েছে, সেগুলো যেন স্পষ্টভাবে যেন জনতার সামনে যেন এগুলো প্রকাশ করা হয়। কারণ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি আমার স্বজ্ঞানে কারো নিকট থেকে কোনো নারীকে দে আমি একটি টাকাও কারো নিকট থেকে আমি উপার্জন করি নাই। কারণ আপনারা জানেন আমি রাজনৈতিক করি, আমার রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য একটি কুচক্র মহল, এই সাংবাদিক এম.এ. আজিম সাহেব তিনি একটি মিথ্যা রিপোর্ট সময় টেলিভিশনে প্রকাশ করেছেন। তার একটি বক্তব্য আমাকে দিয়েছিলেন যে আপনি আইনজীবী সাহেব, আপনাকে আমি বাঁচাইতেও পারি মারতেও পারি, সেই ক্ষেত্রে আপনি যদি বাঁচতে চান আমাকে 2 লক্ষ টাকা চাঁদা দিতে হবে। আমি বলেছিলাম আমি আইনজীবী ক্যারিয়ারে ঢোকার পরে আমি এমন কোনো অন্যায় করি নাই যে আপনার মতো সাংবাদিককে আমি 2 লক্ষ টাকা চাঁদা দিয়ে আমি কোর্টের বারান্দায় আমি আইনজীবী হিসেবে আমি মামলা পরিচালনা করব। এই জন্য আমি তাকে কোনো টাকাও দিতে চাই নাই। এবং এই মামলাকে পুঁজি করে দেখবেন যে তিনি লিখেছেন যে আমি বিভিন্নভাবে তিনি ফাঁদ পেতে 6 জনের একটি তালিকা তিনি টেলিভিশনে প্রকাশ করেছিলেন। সম্মানিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা দেখবেন সেখানে তিনি অজ্ঞাতনামায় 4 জন ব্যক্তিকে তিনি প্রডিউস করেছেন, পরিচিত করেছেন। এই অজ্ঞাতনামা ব্যক্তি কারা? একটা সাংবাদিকতার পেশায় যদি আসতে হয়, আমি আইনজীবী, আমাকে আইন সম্পর্কে সে আমাকে প্রশ্ন করতে পারে। কি প্রশ্ন সেটা হতে পারে যে আমি তার মামলা ভালোভাবে পরিচালনা করতেছি কিনা, বলেন আমি তার মামলার ক্ষেত্রে বিবাদীর সাথে কোনো অন্যায়ভাবে যোগাযোগ করে কোনো কিছু অর্থ আদায় করতেছি কিনা, সে সম্পর্কে আমাকে প্রশ্ন করবে। সে তার টুডা পয়েন্টে ল পয়েন্টে কোনো প্রশ্ন না করে সে একজন মাস্তানের মতো, প্রতারকের মতো, এবং সে নিজেকে অহংকার এবং বড় সাংবাদিকতার পরিচয় দিয়ে সে আমাকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করার জন্য আমাকে সে বিভিন্ন মিথ্যা প্রশ্ন করেছে। এবং মিথ্যা প্রশ্নের জবাবে আমি বলেছি যে এগুলোর সাথে আমার কোনো সম্পৃক্ত নাই। তিনি তার রিপোর্টে বলেছেন আমি নাকি অটপটে সব স্বীকার করেছি। দুঃখের বিষয়, আমার মুখ থেকে কি স্বীকার করলাম সেটা কিন্তু সে প্রকাশ করতে পারলেন না। কি আমি অন্যায় করলাম, কি চক্করের সাথে আমি জড়িত থাকলাম, কার থেকে টাকা নিলাম, আমি এগুলো স্বীকার করেছি। তাহলে আমি যদি স্বীকার করে থাকি সেগুলো তার নিউজে কেন প্রকাশ করলেন না? এবং তিনি আরেকটি কথা বলেছেন, সেটা হলো যে আমি নাকি
মানুষের নিকট থেকে এরকম মেদ সাপ্লাই দিয়ে টাকা আদায় করতে আসতেছি এবং আমি বিভিন্নভাবে মানুষকে হয়রানি করতেছি এবং এখানে কাজী সাহেব আমার সঙ্গে জড়িত এবং আরো 3 কারা কারা জড়িত এর নাম প্রকাশ করে নাই এবং অজ্ঞাতনামা তিনি সেখানে রিপোর্টে বলেছেন। আমি বলতে চাই এই কাজী সাহেবকে আমি কোনো সময় দেখি নাই। এই যে কাজী সাহেব লিজা আক্তার পিয়ার বিবাহ পড়াইছেন আমি কোনো সময় তাকে দেখি নাই। আমি ওই সময় যখন এই ঘটনা বিবাহ হয় আমি ওই সময় নিজে অসুস্থ ছিলাম, 7 দিন আমার শরীরে জ্বর ছিল। আমি আমার দক্ষিণখান চেম্বারও যাই নাই, ঢাকা কোর্টের চেম্বারও আমি কোনো সময় যাই নাই। 7 দিন আমি বেড রেস্টে ছিলাম। প্রয়োজনে আপনারা আমার মোবাইলের যে সিম রয়েছে বা মোবাইলের যে সিরিয়াল রয়েছে আপনারা এগুলো চেক করলে আপনারা সব পেয়ে যাবেন যে অ্যাডভোকেট জামাল উদ্দিন জুয়েল এই বিবাহের সময় লিজা আক্তার পিয়ার বিবাহের সময় কোথায় ছিল এবং আদৌ সে দক্ষিণখান চেম্বারে ছিল কিনা এবং তার থেকে ধর্ষণ মামলার ভয় দেখে তার নিকটে টাকা চেয়েছিল কিনা এবং তার নিকট থেকে নারী শিশু নির্যাতনের মামলা দেখায় ভয় দেখে তার নিকট থেকে টাকা চেয়েছিল কিনা। সে কখনো একটা প্রমাণও এই মানুষের জাতির সামনে দিতে পারবে না। আমি আমার জীবনে কোনো সময় তিনি সময় টেলিভিশনে একটি হানি ট্র্যাপ চক্র নামে একটি রিপোর্ট প্রকাশিত করেছেন, আপনারা সকলেই জানেন। যে রিপোর্টের কোনো ভিত্তি ছিল না। রিপোর্টে উনি কি করলেন? রিপোর্ট করলেন যে আমি আইনজীবী, আমার কাজ হলো মামলা পরিচালনা করা। আমি বিজ্ঞ আদালতে আইন অনুযায়ী মামলা বিজ্ঞ আদালতে দাখিল করব। দাখিল হওয়ার পরে আসামি যদি খালাস পাবে, আর যদি সে দোষী সাব্যস্ত হয় সেটা কোর্ট তাকে সাজা দেবে। এখানে আমার তো কোনো এখানে দায়বদ্ধতা নেই। আর এখানে আমি তো এমন না যে আমি তাকে সাজা দিয়ে দিচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে এই সাংবাদিক এম.এ. আজিম সাহেব তিনি সাংবাদিকতার পোশাক পরে তিনি এই মামলাকে পুঁজি করে আমার বিরুদ্ধে একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে তিনি বলেছেন যে আমি এই জেলা ও দায়রা জজ আদালত ঢাকাতে আমি বিভিন্ন নারীদেরকে দিয়ে আমি বড় বড় ক্লায়েন্টদেরকে ধরে তাদের থেকে আমি ধর্ষণের মামলা ভয় দেখায় এবং নারী নির্যাতনের মামলার ভয় দেখে আমি তাদের থেকে টাকা আদায় করি। আমার ব্যক্তিগত আইনজীবী ক্যারিয়ারে আজ পর্যন্ত কোথাও কোনো এরকম ঘটনা ঘটে নাই এবং কোথাও কোনো এরকম কোনো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো নারী এবং কোনো পুরুষ আমার বিরুদ্ধে করতে পারবে না। কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন যেভাবে যে ক্লায়েন্টকে যে মক্কেলকে যেভাবে সুযোগ দেওয়ার ইখতিয়ার দিয়েছে আমরা ওইভাবেই আমাদের মক্কেলদেরকে সুযোগ প্রদান করে আসতেছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন দেশের প্রচলিত সংবিধান রয়েছে, দেশের সেই অনুযায়ী আমাদের বিভিন্ন আইন রয়েছে, বিভিন্ন সাজার ক্ষেত্রে বিভিন্ন ট্রাইব্যুনাল রয়েছে এবং তাদেরকে কোন অপরাধ করলে তাকে কোন আইনের আওতায় নিয়ে আসা যায় সেই মর্মে আমাদের দেশে বিভিন্ন আইনি ধারাও রয়েছে। সেই ক্ষেত্রে অপরাধ যখন কোনো অপরাধ যখন সংগঠিত হয় সেই ক্ষেত্রে সে অপরাধের এগেনস্টে যে ধারাটা যায় সেই ধারায় আমি তাদের বিরুদ্ধে মামলাটা করেছিলাম। এখন সর্বোপরি যে বিষয়টা হলো সেটা হলো যে দেখবেন যে আমি যদি আইনজীবী হিসাবে আমি যদি এরকম এই হানি ট্র্যাপ চক্র করেই থাকতাম, উনি তার রিপোর্টে বলেছিলেন যে আমি আমার দক্ষিণখান চেম্বারে তাদের এই সৌরভ নামক ব্যক্তিকে আমি আটক করে এই নারীকে দিয়ে ধর্ষণ মামলার ভয় দেখিয়ে তার বিরুদ্ধে ধর্ষণ মামলার ভয় দেখিয়ে তার নিকট থেকে আমি টাকার দাবি করেছি, লক্ষ লক্ষ টাকা দাবি করেছি। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই এই সৌরভ নামক ব্যক্তি আমার চেম্বারে গিয়েছে আমি নিজেও জানি না। দক্ষিণখান চেম্বারে গিয়েছিলেন বিবাহ করার জন্য, আমি সেটা নিজেও জানি না। পরবর্তীতে আমার যে কলিগ ছিল সে আমাকে বললেন যে এরকম একজন ব্যক্তি এসেছে বিবাহ করার জন্য, এখন কি করা যায়? তখন আমি বলেছিলাম যে আমার চেম্বারে কোনো বিবাহ হয় না। কিন্তু কোর্টে গেলে কাজী সাহেবকে ডেকে প্রতিটা চেম্বারই কোর্টে দেখবেন কাজী সাহেব আছে, কোর্ট কাজী আছে, তারা এসে চেম্বারে মুসলিম আইন অনুযায়ী তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। কিন্তু আমি কখনোই এই সৌরভ হোসেন আজকে যে আমার বিরুদ্ধে যিনি রিপোর্টে যার নামটা বারবার আসতেছে
এই সৌরভ হোসেন এই লিজা আক্তার পিয়া নামক মেয়েটার সাথে বিবাহের আগে থেকে তার সাথে পরকীয়া ছিল, বিবাহের আগে থেকে তার সাথে পরকীয়া ছিল। এটা আমি বুঝলাম কিভাবে? আমার কাছে তার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার এবং ইমো যে লেখালেখি রয়েছে সেখান থেকে বুঝতে পারলাম যে এই সৌরভ নামক ব্যক্তির সাথে এই লিজা আক্তার পিয়ার বিবাহের পূর্বে থেকে তার সাথে সম্পর্ক রয়েছে। সেই ক্ষেত্রে একটা মেয়ে যার সাথে প্রেম করেছে তাকে তো বিবাহ করবেই। এখন যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে সংসার শুরু করবেন, এই সময় এসে এখন তিনি বলতেছেন যে এই মেয়ের সাথে আমার কোনো সংসার হয় নাই। এখন সংসার হওয়া আর না হওয়া সেটা তো আর উকিলের বিষয় না, এটা হলো আইন আদালত দেখবে। এই সংসার উনি করেছেন কি করেছেন না সেটা তদন্ত প্রমাণিত হবে। এই জন্য সে আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসতেছেন যে এই মেয়েকে দিয়ে আমি নাকি সৌরভের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করেছি। আমি আপনাদেরকে বলতে চাই, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, একটি ক্লিপও যদি সৌরভ হোসেনের নিকট থেকে আমি একটি টাকা যদি আমাকে সে কোনো প্রমাণ দিতে পারে যে তার কাছ থেকে এই মেয়েকে দিয়ে আমি চেয়েছি, আমি আইন আদালত থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করে জনতার কাতারে আসব এবং আমি আর কখনো আইন পেশায় নিয়োগ থাকবো না। কি কারণে? যেখানে থেকে আইনের সুরক্ষা দেব সেখানে আইন ভঙ্গ করে এরকম ভাবে মানুষকে সুরক্ষা দেওয়া যায় না। আমি বরঞ্চ আমি আমার এই আইনজীবী পেশায় থাকাকালীন অবস্থায় এ পর্যন্ত আমার 11 জন কলিগ ছিলেন।